আচ্ছা, আমরা টপিক সি তে আছি। টপিক সি এবং টপিক ডি পরের টপিকটা কি? টপিক সি এবং টপিক ডি এই দুইটা টপিক আসলে ডাইরেক্টলি টেকেন ফ্রম পিএমবক চ্যাপ্টার নাম্বার 2। হ্যাঁ, চ্যাপ্টার নাম্বার 2। চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্য এনভায়রনমেন্ট ইন হুইচ প্রজেক্টস অপারেট। তো এই দুইটা টপিক সি এবং ডি পড়ার সাথে সাথে আপনারা একটু কাইন্ডলি পিএমবকের এই চ্যাপ্টারটা পড়ে নেবেন, জাস্ট একবার, আর কখনো পড়ার দরকার নেই, একবার পড়লেই হবে। তাহলে আসলে রিলেশনটা বুঝতে পারবেন যে এই দুইটা টপিকের সাথে পিএমবকের চ্যাপ্টার নাম্বার 2 এর কি রিলেশন। সো পিএমবকের চ্যাপ্টার নাম্বার 2 এর নামটা হচ্ছে দ্য এনভায়রনমেন্ট ইন হুইচ প্রজেক্ট অপারেটস। দ্য এনভায়রনমেন্ট ইন হুইচ প্রজেক্ট অপারেটস, এবং এটা নিয়ে আমরা কিন্তু পড়েছি। আমরা যে ইএফ এবং ওপিএ পড়েছি না, ইএফ এবং ওপিএ, সেটা কিন্তু ওই চ্যাপ্টারটার মেইন টপিক আসলে। এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং হচ্ছে অর্গানাইজেশনাল প্রসেস। এবং আপনাদের মনে আছে কিনা, এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এক্সটার্নাল, তাই না, একটা হচ্ছে ইন্টারনাল। আর ওপিএ যেটা, ওপিএ এর দুইটা পার্ট, একটাকে আমরা বলি পিপিপি, প্রজেক্ট পলিসি প্রসিডিউর, প্রসেস পলিসি প্রসিডিউর। যদি অর্গানাইজেশনের কোনো গাইডলাইন থাকে আমার প্রজেক্টের ব্যাপারে, সেটা একটা। একটা হচ্ছে কর্পোরেট নলেজ বেস, তার মানে আগে যে আমরা প্রজেক্ট করেছি সেই এক্সপিরিয়েন্স গুলো, লেসন লার্ন রিপোজিটরি। সেইটা মিলেই কিন্তু আমাদের আসলে মেইন ইএফ হচ্ছে। এক্সটার্নাল ফ্যাক্টর গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যেমন বলছিলাম পেস্টেল, তাই না? পেস্টেল দিয়ে এক্সটার্নাল ফ্যাক্টর বোঝা যায় ইজিলি। তারপর আমরা আর একটা শব্দ আজকে দেখবো টিকপ। তারপর আর একটা দেখবো হচ্ছে ভুকা নিয়ে আমি আলোচনা করেছিলাম। সো এইসব জিনিস আসলে ইন্ডিকেট করে যে আসলে এক্সটার্নাল কি কি ফ্যাক্টর প্রজেক্টে কনসিডার করা উচিত, দরকার। আর ইন্টারনাল ফ্যাক্টরের মধ্যে কিন্তু অর্গানাইজেশনাল কালচার, অর্গানাইজেশনাল ভ্যালুস, অর্গানাইজেশনাল কোড অফ ইথিক্স, তারপর অর্গানাইজেশনটা কোন রিজিয়নে আছে, তারা কি ডিস্ট্রিবিউটেড নাকি তারা জাস্ট একটাই অফিস তাদের, এসবের কিন্তু ইম্প্যাক্ট আছে, এটাকে ইন্টারনাল বলা হয়। তারপর অর্গানাইজেশনে কি কোনো প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আছে কিনা, সেটাও ইএফ এর পার্ট। তারপর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এইচআর ক্যাপাবিলিটি। এইচআর দিয়ে তো আমরা প্রজেক্ট টিম চালাবো, কাজ করবো। সো এইচআর এর ক্যাপাবিলিটি কিন্তু ইএফ এর ইন্টারনাল পার্ট। সো এই দুইটা জিনিস নিয়ে আমরা আগেও আলোচনা করছি। এখন যে আমরা টপিক সি এবং ডি দেখতেছি, টপিক দুইটাই আসলে এই দুইটার ইম্প্যাক্টটা কি প্রজেক্টে, সেটা নিয়ে আলোচনা হবে, এবং সেই ইম্প্যাক্টগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব। অলরাইট, সো আমি evaluate and address internal and external business environmental change। আচ্ছা, আমি এই ফিগারটা আপনাদের দেখিয়েছিলাম যে আসলে ব্রডার কনটেক্সটটা চিন্তা করতে হবে, যে আমরা প্রজেক্ট করতেছি সেটা কিন্তু একটা অর্গানাইজেশনের ভিতরে আমরা করতেছি, তাই না? সো সেই অর্গানাইজেশনের পলিসি, প্রসিডিউর, গাইডলাইন, নলেজ বেস, তারপরে এইচআর ক্যাপাসিটি, যেটা একটু আলোচনা করলো, সবই কিন্তু প্রজেক্টে ইম্প্যাক্ট ফেলবে। তারপরে যেহেতু সেই অর্গানাইজেশনটা একটা দেশের মধ্যে, দেশেরও কিন্তু রেগুলেশনস, পলিসি, প্রসিডিউর আমাদেরকে ফলো করতেই হবে, তার বাইরে আমরা যেতে পারবো না। আর গ্লোবাল এনভায়রনমেন্ট, ওয়েদার, তারপর পুরো ইকোনমি, গ্লোবাল ইকোনমি, পলিটিক্স, সবকিছুরই কিন্তু ইম্প্যাক্ট প্রজেক্টে পড়তে পারে। তো তার মানে যখন আমরা প্রজেক্ট করব, এই সব কিছুকে আসলে কনসিডারেশনের মধ্যে নিতে হবে এবং তার ইম্প্যাক্টটাকে আসলে ম্যানেজ করতে হবে। সেখানে আমরা মেইনলি আলোচনা করব যে ইম্প্যাক্টের কারণে আমরা যে বেসলাইন সেট করেছিলাম ট্রেডিশনাল প্রজেক্টে যখন আমরা সব প্ল্যান করে ফেলি, তখন ওটা কি বলা হয়? বেসলাইন বলা হয়, তাই না? স্কোপ বেসলাইন, তারপর হচ্ছে স্কেডিউল বেসলাইন, তারপর হচ্ছে কস্ট বেসলাইন। মেইনলি এই তিনটাকে আমরা বেসলাইন বলি, এবং আমরা সব প্ল্যানিং এর মধ্যে, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে আমরা বেসলাইনটা রাখি। যখন আমরা ইভালুয়েট করব এবং দেখবো যে ইম্প্যাক্ট আছে, তখন সেটা আমরা বেসলাইনকে আপডেট করব যদি দরকার হয় আমাদের। আর অ্যাজাইলে ব্যাকলগ ইউজ করা হয়, তাহলে ব্যাকলগ কিন্তু আপডেট হবে, রোডম্যাপ চেঞ্জ হবে। অলরাইট, আর যদি চেঞ্জটা এরকম হয় যেটা আমার কন্ট্রোলের বাইরে, অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমার টলারেন্সের মধ্যে নাই, তাহলে আমি চেঞ্জ কন্ট্রোল বোর্ডে হেল্প নেব। অ্যাজাইলে আমরা চেঞ্জগুলোকে কিভাবে করি? ব্যাকলগে আমরা রিপ্যাটরাইজ করি, তাই না? এবং আমরা জানি যে রিপ্যাটরাইজ করার দায়িত্ব কার? রিপ্যাটরাইজ করার প্রোডাক্ট ওনারের, রাইট? এবং সে কিভাবে রিপ্যাটরাইজ করবে, কিসের উপর বেস করে? ভ্যালু, বিজনেস ভ্যালুর উপরে। এর সাথে সাথে একটা জিনিস মনে রাখি, আর একটা জিনিস হচ্ছে, একটাকে বলা হয় রিস্ক অ্যাডজাস্টেড ব্যাকলগ বলে একটা শব্দ অ্যাজাইল ইউজ হয়, অ্যাডজাস্টেড ব্যাকলগ। তো সবসময় ভ্যালু না,
এর সাথে সাথে সাইমেন্টাসলি কনসিডার করা হয় রিস্ককে, কোন কোন রিস্ক আমার বিজনেস সবচেয়ে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, আমার প্রজেক্টের সবচেয়ে বড় ইম্প্যাক্ট ফেলবে। তো সেটাকেও কিন্তু অ্যাডজাস্ট করে ব্যাকলগটাকে প্রায়োরিটাইজ করার সময় শুধু ভ্যালু না, রিস্কটাকে হ্যান্ডেল করা হয়। এমন কোনো রিস্ক আছে যেটার কারণে আসলে আমার বিজনেস ভ্যালু সাংঘাতিকভাবে হ্যাম্পার্ড হবে, ইম্প্যাক্টেড হবে, তাহলে আমি কিন্তু শুধু ভ্যালু প্রায়োরিটাইজ করি না, আমি কিন্তু রিস্ককেও দেখি যে কোন রিস্কটা আমার সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে, সেই রিস্কটাও নিয়ে কিন্তু আমরা কাজ করি প্রোডাক্ট ব্যাকলগে, এবং সেটা টপে থাকবে তখন। সো এটা নিয়ে খুব একটা আলোচনা নাই, কিন্তু এটা পেতে পারেন, এটা অ্যাজাইলের সব জায়গায় খুব আলোচনা হয়, রিস্ক অ্যাডজাস্টস ব্যাকলগ, শুধু ভ্যালুর উপর না, রিস্ককেও অ্যাডজাস্ট করতে হবে। অলরাইট, সো লেটস সি এখানে ভিতরে কি আছে। তাহলে প্রথম আমরা আলোচনা করতেছি যে ইন্টারনাল, এই টপিকটা হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল নিয়ে। সো ইন্টারনাল যদি বিজনেস এনভায়রনমেন্টে চেঞ্জ হয়, হ্যাঁ, যেমন অর্গানাইজেশনের কোনো পলিসি চেঞ্জ হলো, বা অর্গানাইজেশনের ডাইনামিক্স চেঞ্জ হয়ে গেল, বা অর্গানাইজেশনের ভ্যালু ফোকাস ডিফারেন্ট হয়ে গেল, তাহলে কিন্তু তার কোনো স্কোপ চেঞ্জ হতে পারে। তো প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট স্পন্সর সবাইকে কিন্তু অলওয়েজ ওপেন থাকতে হবে যে অর্গানাইজেশনের যে চেঞ্জ গুলো হচ্ছে সেটা যাতে আমরা অ্যাওয়ার্ড থাকি, এবং সেই অনুযায়ী আমরা যাতে প্রজেক্টের চেঞ্জটা আমি ইমপ্লিমেন্ট করি। ঠিক আছে, এখানে বলেছে ইন্টারনাল বিজনেস চেঞ্জ মাইট কজ, নতুন ডেলিভারেবল তৈরি করতে হতে পারে তার জন্য, এবং আমরা যে প্রায়োরিটাইজ করেছিলাম আগে সেটা কিন্তু চেঞ্জ হতে পারে, ইভেন অনেক কিছু রিমুভ হয়ে যেতে পারে, হয়তো সেই ডেলিভারেবলটা দরকার নাই, বা প্রোডাক্ট ব্যাকলগে সেই আইটেমটা দরকার নেই, এরকম কিন্তু হতে পারে ইন্টারনাল চেঞ্জের কারণে। আর এরপরে এই স্লাইডে আমরা এক্সটার্নাল নিয়ে কথা বলতেছি, এবং এক্সটার্নালে আসলে খুব সহজেই আমরা ক্যাটাগরাইজ করতে পারি এক্সটার্নাল ফ্যাক্টরস গুলো পেস্টেল দিয়ে, তাই না? পেস্টেল দিয়ে। সো এটা তো আমরা সবাই জানি, পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, টেকনিক্যাল, লিগ্যাল এবং এনভায়রনমেন্টাল। আবার আমরা টিকপ দিয়েও কিন্তু অ্যানালাইসিস করতে পারি। এটার সাথে মিল আছে, টিকপে হচ্ছে টেকনোলজি ঠিক আছে, টেকনিক্যাল, তারপরে এনভায়রনমেন্টালটা এখানেও আছে, তাই না? টেকনিক্যাল এখানে আছে, তারপরে এনভায়রনমেন্টটাও এখানে আছে, তারপর হচ্ছে কমার্শিয়ালটা একটু নিউ, কমার্শিয়াল তার মানে যেটা আসলে ইকোনমির কথা বলতেছে আর কি। আর অপারেশনাল, পলিটিক্যাল তো অলরেডি আছে, অপারেশন মানে হচ্ছে আমাদের অর্গানাইজেশনের যে অপারেশন টিম, যারা আসলে অপারেশন করে, বিজনেস অ্যাজ ইজ ডিপার্টমেন্ট, যেটা যারা বিজনেস রান করে তাদেরকে আমরা অপারেশনাল টিম বলতেছি, বা আমরা যে প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করতেছি তারা এটাকে অপারেট করবে, সেই এনভায়রনমেন্টটাও কিন্তু আমাদের ইম্প্যাক্ট ফেলবে আমাদের প্রজেক্টে। আর ভুকা নিয়ে আমরা আগে আলোচনা করেছি যে এটাও কিন্তু আমরা মানে ফ্রেমওয়ার্ক হিসেবে ইউজ করতে পারি, যে আসলে কি কি কারণে আমাদের প্রজেক্টের আনসার্টেনিটি, রিস্ক এবং চেঞ্জ আসতে পারে। অলরাইট, সো এই ভিডিওটা আমি স্কিপ করতেছি আর কি, নেক্সট একটা ভিডিও দেখবো পরে। তাহলে যদি এরকম চেঞ্জ হয় তাহলে আমাদের এখন কাজ কি? কাজ হচ্ছে যদি ট্রেডিশনাল প্রজেক্ট হয় তাহলে আমরা আমাদের বেসলাইনটাকে চেঞ্জ করব, এবং আমরা জানি, আগেও বলেছি বারবার, যে বেসলাইন চেঞ্জ করতে নিজের উপর করলে হবে না, নিজের ডিসিশন নেওয়া যাবে না। বেসলাইন মানে যেটা অলরেডি অ্যাপ্রুভড বাই ম্যানেজমেন্ট, আপার ম্যানেজমেন্ট। সো যদি আমাদের বেসলাইনে ইম্প্যাক্ট হয় তাহলে অবশ্যই আমাদেরকে মানে প্রজেক্ট গভর্নেন্স ফলো করে, এটা আমরা সামনের স্লাইডে দেখবো, বা চেঞ্জ বোর্ডের যদি পারমিশন লাগে, বা স্পন্সর কিংবা স্টিয়ারিং কমিটি, তাদের পারমিশন নিয়ে আসলে বেসলাইনটাকে আপডেট করতে হবে। আর অ্যাজাইলের ক্ষেত্রে আমরা কি করি, আমরা আসলে প্রোডাক্ট ব্যাকলগটাকে আপডেট করি, এবং সেখানে আসলে প্রোডাক্ট ওনারেরই অথরিটি থাকে ওটাকে চেঞ্জ করার। কিন্তু অ্যাজাইলেও এরকম হতে পারে যেটা আসলে এত ম্যাসিভ একটা চেঞ্জ, যার কারণে হয়তো স্টিয়ারিং কমিটির বা স্পন্সরের পারমিশন লাগতে পারে। আর ভ্যালু স্ট্রিম নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যেটা শুধু ডিসিপ্লিন অ্যাজাইল না, সব জায়গায় আসলে আমরা ভ্যালু স্ট্রিম নিয়ে আলোচনা করি, যে কাস্টমারের অর্ডার থেকে শুরু করে কাস্টমারের প্রোডাক্ট বা সার্ভিস বা ভ্যালুটা ডেলিভারি করার জন্য যে সমস্ত স্টেপস আছে, প্রসেস আছে, সেগুলোকে আমরা বলি ভ্যালু স্ট্রিম, এন্ড টু এন্ড যে প্রসেসটা। অনেকগুলো প্রসেস কানেক্টেড থাকতে পারে, অনেকগুলো স্টেপস এবং টাস্ক অ্যাক্টিভিটিস কানেক্টেড থাকতে পারে। তো সেটারও যদি কোনো চেঞ্জ হয় সেটাকে কিন্তু আমাদেরকে আপডেট করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে চেঞ্জটাকে। আর এখানে খুব চমৎকার একটা ছবি দিয়েছে, হ্যাঁ বলেন। পেস্টলের সবই তো এক্সটার্নাল ফ্যাক্টর, কিন্তু টেকনিক্যাল যেটা আপনি কি, এটা কি অলওয়েজ টেকনিক্যাল না আসলে এটা ইন্টারনাল ফ্যাক্টর? আমার কাছে কখনো কখনো মনে হয় যে এটা ইন্টারনাল, কারণ প্রজেক্ট টিমের বা প্রজেক্ট। হ্যাঁ, সেটা সেটা আসলে আছে, সেটা আছে যে টেকনিক্যাল ক্যাপাবিলিটি থাকতে পারে প্রজেক্ট টিমের, যেটা আসলে আমরা, সেটাও হতে পারে, সেটাও আসলে আসতে পারে ইন্টারনাল ফ্যাক্টর হিসেবে। এবং পলিটিক্স মানে শুধু বাইরের না, যেমন পলিটিক্সটা আমাদের অর্গানাইজেশনের ভিতরের পলিটিক্স হতে পারে। সো অনেক কিছু আসলে ইন্টারনালও হতে পারে এগুলো। আচ্ছা,
ব্যাকলগ কিভাবে আমরা প্যাট্রাইজ করব, এটা কোথায় করা হয় যে ব্যাকলগ প্রিপারেশন করার জন্য কিন্তু একটা ডেডিকেটেড ইভেন্ট আছে অ্যাজাইলে। Right. কারণ মনে আছে জি। কোন ইভেন্টটাতে আমরা ক্লিক প্যাট্রাইজ রিপ্যাট্রাইজ প্রোডাক্ট রিফাইনমেন্ট মানে ওই যে ব্যাকলগ রিফাইনমেন্ট, হ্যাঁ ব্যাকলগ রিফাইনমেন্ট ব্যাকলগ রিফাইনমেন্ট, ব্যাকলগ গ্রুমিং, সে সময় কিন্তু আমরা এইসব কাজ করি। এটা 3 নম্বরে ছিল প্রায়োরিটি, কিন্তু কোনো কারণে এটা এখন নিচে চলে আসছে, এই 3 নম্বরটা। আর এখানে হয়তো আরেকটা যাবে, আইটেম যাবে। আমরা কিন্তু এই প্রতিটা আইটেম কি বলি, জেনারেল নাম হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ আইটেমস, এবং এগুলো আসলে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার মানে কি, যে কোনো সময় প্লেস চেঞ্জ হয়ে যেতে পারে, প্লেস হোল্ডার হিসেবে কাজ করে। সো এবং নতুন একটা আইটেম অ্যাড হয়ে গেল, আবার কিছু কিছু আইটেম আমাদের কিন্তু ডাস্টবিনও চলে যেতে পারে, মানে কোনো দরকার নেই, এরকম হতে পারে, ট্রাশে চলে যেতে পারে। ওকে, এখানে খুব এই স্লাইডটা খুবই চমৎকার ভাবে দুইটা ডিফারেন্সিয়েট করা হয়েছে। আমরা এটা নিয়ে অলওয়েজ কনফিউজ হই, এবং অনেক প্রশ্ন কিন্তু এর উপর আসে যে প্রোডাক্ট ওনারের কাজ কি আর টিমের কাজ কি। যখনই কোনো চেঞ্জ হবে তাহলে কি করবে, দেখেন প্রোডাক্ট ওনারের কাজ হচ্ছে the product owner should focus on the intended business value of the change, তাই না? ভ্যালু ফোকাস, যে আসলে চেঞ্জটা বিজনেসের জন্য পজিটিভ ইম্প্যাক্ট হবে কিনা, বা এটা কিরকম ভ্যালু ক্রিয়েট করবে। আর এইটা দেখেন গিভ দ্য প্রজেক্টিভ ডিসক্রিপশন, আমরা কিন্তু কখনোই নাক বলাবো না, ডিসক্রিপশন দেবো। টু কনসিডার দ্য চেঞ্জ এন্ড আইডেন্টিফাই পটেনশিয়াল সলিউশন অপশনস। সলিউশনের ব্যাপারে সলিডলি টিম হচ্ছে রেসপন্সিবল। সেই দুইটা কিন্তু অ্যাজেলে আমরা বারবার বলতেছি, এই স্লাইডটা সেটাকে আবার র‍্যাপ আপ করবো আর কি, হ্যাঁ এটা আমাদের মাথায় রাখতে হবে। আর আমরা যেহেতু চেঞ্জ নিয়ে কথা বলতেছি, এখানে বেশিরভাগ জায়গাতেই স্টিয়ারিং কমিটি বা হ্যাঁ গভর্নেন্স বোর্ড থাকে যারা, যেটাকে আসলে প্রিন্স টুতে বলা হয় প্রজেক্ট বোর্ড নামে একটা শব্দ ওরা ইউজ করে, প্রজেক্ট বোর্ড, যেটাকে আমরা ট্রেডিশনালি বলি স্টিয়ারিং কমিটি। সো তাদের যে গভর্নেন্স স্ট্রাকচার আছে চেঞ্জ ম্যানেজমেন্টের, যেটা অনেকটাই আমাদের চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান, তারপর অর্গানাইজেশনাল গভর্নেন্স থেকে আসতে পারে। তো সেটা ফলো করে কিন্তু আমাদেরকে চেঞ্জটা করতে হবে, ইন্টারনাল এবং এক্সটার্নাল যে ইম্প্যাক্টটা, তার চেঞ্জটাকে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। এই কথাটা এখানে বলেছে যে স্টিয়ারিং কমিটি, অনেক চেঞ্জকে স্টিয়ারিং কমিটির কাছে যেতে হবে ডিসিশন নেওয়ার জন্য, এবং সেটাকে আমরা অনেক জায়গায় প্রজেক্ট বোর্ড বলে থাকি। প্রজেক্ট বোর্ডের জেনারেলি কারা থাকে, এটা সব জায়গায় একই প্র্যাকটিস, যে স্পন্সর, তাই না, এবং সিনিয়র ইউজার, যারা সিনিয়র লোকজন তারা থাকে, পিএমও রিসোর্সও থাকতে পারে, বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ দিয়েই আসলে আমরা স্টিয়ারিং কমিটি তৈরি করি। এবং তাদের যদি খুব ব্রডলি বলি, মেইনলি দেখেন একটা কাজ হচ্ছে প্রজেক্ট চার্টার এবং অবজেক্টিভ সেট করা, ভিশন সেট করা, আর অ্যালোকেটিং রিসোর্সেস টু দ্য প্রজেক্ট। প্রজেক্ট ম্যানেজার যে কাজ করবে, প্রজেক্ট ম্যানেজার তো একটা রিসোর্স, তাকে অ্যালোকেট করা, বাজেট অ্যালোকেট করা, আরো যে রিসোর্স গুলো লাগবে সেগুলোকে অ্যালোকেট করা হচ্ছে গভর্নেন্স কমিটির দায়িত্ব। হ্যাঁ, এখানে যে গভর্নেন্স স্টিয়ারিং কমিটি, যেটা আমরা আমাদের ট্র্যাডিশনাল প্রজেক্টের মধ্যে বলি প্রজেক্ট স্টিয়ারিং কমিটি অথবা প্রজেক্ট গভর্নেন্স বোর্ড, এখানে যে তিনজনের কথা বলা হয়েছে, যে প্রজেক্ট স্পন্সর, একটা সিনিয়র ইউজার, একটা হলো পিএমও রিসোর্সেস। এখন যে সিনিয়র ইউজার, এই সিনিয়র ইউজার বলতে কাদেরকে আসলে বোঝানো হয়? এটা আসলে প্রিন্স টু টার্ম পিএমএ এখান থেকে প্রথম পিক করছে, এটা আসলে কখনোই কোথাও ইউজ হয়নি, পিএমএ এবার প্রথম পিক করছে। সিনিয়র ইউজার মানে হচ্ছে আমরা তো যখন কোনো সিস্টেম বা কোনো কিছু তৈরি করি, তখন আসলে ইউজার এন্ড থেকে, ইউজার এন্ড মানে কাস্টমার এন্ড থেকে কিন্তু আমরা কাস্টমার রিপ্রেজেন্টেটিভ নেই, হ্যাঁ, এবং এই রিপ্রেজেন্টেটিভ কাদেরকে নেই, যারা আসলে এক্সপিরিয়েন্স পুরো জিনিসটা জানে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, মানে কারা নেই আমরা, সিনিয়র ইউজার আসলে ইউজারের রিপ্রেজেন্টেটিভ, কাস্টমারের রিপ্রেজেন্টেটিভ, প্রিন্স টুর ভাষায় আর কি। আর আমাদের তো অ্যাজাইলের ভাষায় ডাইরেক্টলি আমরা এটা প্রোডাক্ট ওনার বলি। আর সিনিয়র ইউজার হচ্ছে যে আসলে সিস্টেমটা সবচেয়ে বেশি ভালো জানে। এবং কারা জানে, আমরা যখন কোনো কাজ করি তখন আমাদের কাদের কাছ থেকে সাজেশন নেই বা কাদেরকে ইনক্লুড করি, যারা আসলে সিনিয়র ইউজার, যারা আসলে জানে পুরো ব্যাপারটা, যে কাজটা কিভাবে হবে বা কোনটা করলে সবচেয়ে ভালো হবে, সেটাকে আমরা সিনিয়র ইউজার বলি। এখানে জুনিয়র ইউজার নিলে তো কাজ হবে না, সিনিয়র ইউজার, এটাকে বলতে পারি আমরা ইউজার সাইডের রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, পিএমও রিসোর্সেস জেনারেলি দেখা যায় যে প্রজেক্ট স্টিয়ারিং কমিটিতে আমাদের ক্ষেত্রে যেটা হয় প্রজেক্ট ম্যানেজার অথবা পিডি সাধারণত স্টিয়ারিং কমিটি মিটিং হয়, তার মানে মেম্বার হয়। এখন পিএমও রিসোর্সেস যখন প্লুরাল বলছে,
তখন কি পিএমও টিম থেকে একাধিক ব্যক্তি কি আসলে এটার মেম্বার নাকি কিভাবে হয় আসলে? একাধিক ব্যক্তি হতে পারে পিএম অফিস থেকে। হ্যাঁ, এটা একাধিক হতে পারে। কি প্রজেক্ট টিমের পার্ট নাকি আসলে ম্যানেজমেন্টের পার্ট থেকে? মানে এখানে পিএমও বলতে কি প্রজেক্ট টিমও বোঝায় কিনা? পিএমও রিসোর্সেস বলতে প্রজেক্ট টিম বোঝায় কিনা? না 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 না, পিএম তো আলাদা আলাদা ডিপার্টমেন্ট। হ্যাঁ, আলাদা ডিপার্টমেন্ট, আমি জানি যে ওটা তো ম্যানেজমেন্ট, কিন্তু দেখা যাচ্ছে যে প্রজেক্টের টিম থেকে কিন্তু পিডি অথবা প্রজেক্ট ম্যানেজার সে কিন্তু ওই যে স্টিয়ারিং কমিটির মেম্বার হয় জেনারেলি। এখানে আমরা যাদের কথা বলতেছি এরা সব স্টিয়ারিং কমিটিতে। হ্যাঁ, স্টিয়ারিং কমিটিতে নরমালি সিনিয়র ইউজার, পিএম অফিসার সিনিয়র লোকজন থাকতে পারে, আর হচ্ছে আপনার ওই স্পন্সর তো থাকবেই। অলরাইট, সো লাস্ট স্লাইড র‍্যাপ আপ করা আর কি, যে আমাদেরকে বুঝতে হবে অর্গানাইজেশনাল কনটেক্সট মানে ইন্টারনাল কনটেক্সট গুলো, এবং অবশ্যই কনসিডার করতে হবে এক্সটার্নাল কনটেক্সট এবং ফ্যাক্টরস গুলো। সেই অনুযায়ী আমাদেরকে বেসলাইন চেঞ্জ করতে হবে এবং প্যাট্রোরাইজ চেঞ্জ করতে হয়, সেটাকে রিপ্যাট্রাইজ করতে হবে। আর যাই করি না কেন আমরা অবশ্যই আমাদের প্রজেক্ট গভর্নেন্স যেটা মডেল বা ফ্রেমওয়ার্ক বা প্রজেক্ট গভর্নেন্স যেটা, সেটা আমাদেরকে ফলো করতে হবে। অলরাইট, নেক্সট টপিক হচ্ছে সাপোর্ট অর্গানাইজেশনাল চেঞ্জ। এই টপিকটার সাথে কিন্তু আমি বলেছি যে পিএমবক এর চ্যাপ্টার নাম্বার 2 এর মিল আছে, কিছু টপিক সরাসরি এখান থেকে নেওয়া। তবে এখানে একটা নতুন এডিশনাল জিনিস আছে যেটা আসলে পিএমবক কখনো ওইভাবে মেনশন করে নাই, সেটা এখানে আমরা দেখবো। সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ বলে আসছি যে প্রজেক্ট মাঝখানে থাকে এবং সব চেঞ্জ গুলো আসলে প্রজেক্টে ইম্প্যাক্ট ফেলবে, অর্গানাইজেশনাল চেঞ্জ, তারপরে দেশের বা কান্ট্রির বা এক্সটার্নাল ফ্যাক্টরস। কিন্তু এই সাপোর্ট অর্গানাইজেশনাল চেঞ্জ এখানে কিন্তু ওই ফ্যাক্টরগুলোতে আমরা আলোচনা করবই, তার সাথে উল্টাটাও আলোচনা করব। অনেক সময় প্রজেক্ট থেকে আমরা এমন কিছু পেতে পারি যেটা অর্গানাইজেশনের উল্টা, মানে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট বা কোনো একটা প্রসেস চেঞ্জ বা কোনো একটা ইমপ্রুভমেন্টের সাজেশন কিন্তু দিতে পারে। কোন একটা প্রসেস ঠিক হচ্ছে না, এটা আসলে আরো বেটার করা যায়, এই ধরনের কিন্তু সাজেশন উল্টা প্রজেক্ট থেকেও আসতে পারে। ঠিক আছে, তো সেটা কিন্তু আমাদেরকে কনসিডার করতে হবে। আর আমরা কিন্তু বারবার বলতেছি যে প্রজেক্ট ম্যানেজার যেমন আমরা বলি, অনেক সময় প্রজেক্ট ম্যানেজারকে আমরা বলি চেঞ্জ এজেন্ট বা চেঞ্জ ম্যানেজার। প্রজেক্ট মানেই হচ্ছে চেঞ্জ ইমপ্লিমেন্ট করা হয়। সো ফলে আমাদের যদি কোনো চেঞ্জ থাকে যেটা আমরা অর্গানাইজেশনেও ইমপ্লিমেন্ট করতে পারি, সেটা আসলে আমরা প্রজেক্টের থ্রুতে সেটা করব। অর্গানাইজেশনে যদি কোনো বড় চেঞ্জ হয় সেটা কিন্তু আমরা নরমালি করি না, অপারেশনের থ্রুতে করি না, প্রজেক্টের থ্রুতেই করি। তো সেটা নিয়ে একটু সামান্য এখানে আলোচনা আছে যে অর্গানাইজেশন চেঞ্জটাকেও আমাদের কনসিডার করতে হবে, নট শুড বি ওয়ান ওয়ে, ইট শুড বি বোথ ওয়ে। অলরাইট, সো লেটস সি এখানে কি কি আছে। সো এখানে অর্গানাইজেশনাল কালচার এন্ড স্টাইল, এটা কিন্তু কিসের পার্ট? এই যে আমরা একটু আগে ইএফ এবং ওপিএ বললাম, এটা কিসের পার্ট কি বলতে পারবেন? অর্গানাইজেশন এটা কি ওপি এর পার্ট নাকি ইএফ এর পার্ট? ওপিএ। কারো এনি আইডিয়া? ওপিএ ভাই। ওপিএ তো ভাই। এটা তো ওপিএ না, এটা ইএফ এর পার্ট, অর্গানাইজেশনাল কালচার এন্ড স্টাইল। এটা ডাইরেক্টলি প্রজেক্টে কিছু বলতেছে না, যেটা ডাইরেক্টলি প্রজেক্টে বলে সেটাকে আমরা ওপিএ বলি। ডাইরেক্টলি প্রজেক্টে গভর্নেন্স নিয়ে বলে, প্রসেস পলিসি প্রসিডিউর নিয়ে বলে। আর এটা তো পুরো অর্গানাইজেশনের কথা বলতেছে, পুরো অর্গানাইজেশনের। হ্যাঁ, কোন প্রজেক্ট যদি নাও হয় কোন একটা অর্গানাইজেশনে, তাও কি এটা আছে না অর্গানাইজেশনাল কালচার এন্ড স্টাইল? এবং এটার উপর ডিপেন্ড করে, এটা কিন্তু কালচার এবং স্টাইল যখন আমরা বলতেছি, এটা কিন্তু কোনো শর্ট টার্ম বিষয় না, দিস ইজ লং টার্ম ফ্যাক্টর, তাই না? গভর্নমেন্ট অর্গানাইজেশন আমাদের বলতে পারি বাংলাদেশ সবচেয়ে বিগ এন্টারপ্রাইজ, তাই না? যদি এন্টারপ্রাইজ বলি, এবং সবচেয়ে দেখা যাবে সবচেয়ে হয়তো ওল্ডেস্ট, মানে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অর্গানাইজেশন বাংলাদেশে যদি কথা বলি। তো তাদের কিন্তু একটা কালচার আছে, স্টাইল আছে। তো সেইটা থেকে হুট করে কেউ বের হয়েও আসতে পারবে না, হুট করে চেঞ্জও করা যাবে না। এটা একটা সময় পর পর এটা গ্রো করে আর কি, টাইমের সাথে সাথে। এবং অর্গানাইজেশনাল কালচারের উপর বেস করে কিন্তু আমরা যেমন বারবার এখানে আলোচনায় আমি বারবার বলি যে প্রাইভেট সেক্টর এরকম হয়, আবার গভর্নমেন্ট সেক্টর এরকম হয়। কেন হয়? মেইন হচ্ছে কালচার এবং স্টাইল। গভর্নমেন্ট সেক্টরের অর্গানাইজেশনাল কালচার এন্ড স্টাইল ডিফারেন্ট, প্রাইভেট সেক্টর অর্গানাইজেশনাল কালচার এন্ড স্টাইল ডিফারেন্ট। সো তার কারণে কিন্তু প্রজেক্টের সাংঘাতিক ইম্প্যাক্ট হয়, একদম ডিফারেন্ট ধরনের ম্যানেজমেন্ট হয় আর কি। সো তাহলে কি কি দেখবেন, মানে অর্গানাইজেশন কালচার এবং স্টাইলের মধ্যে কি কি এলিমেন্ট আছে? একটা হচ্ছে লিডারশিপ, তাই না? ভিউ অফ লিডারশিপ,
সরকারি জায়গায় লিডারশিপে যারা থাকেন তাদের ভিউ একরকম থাকে, প্রাইভেট সেক্টর কিন্তু ডিফারেন্ট থাকে। এখানে সরকারি জায়গায় হচ্ছে যে আমরা আসলে সার্ভিং দ্য পিপল, আর প্রাইভেট সেক্টর হচ্ছে ম্যাক্সিমাইজিং প্রফিট। সো বলেই কিন্তু ডিফারেন্ট। তারপর হায়ারিকি একটা বড় ফ্যাক্টর। আর্মিতে যে প্রজেক্ট যেভাবে করবেন সেটা তো সিভিলে সেরকম প্রজেক্ট হবে না, প্রাইভেট সেক্টর এরকম প্রজেক্ট হবে না। তারপর অথরিটি, তাই না, এগুলো কিন্তু সব ডিফারেন্ট হয়ে যায় যখন আপনার অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে। তারপর শেয়ার্ড ভিশন, বিলিফস, এক্সপেকটেশন, রিস্ক টলারেন্স আপনার অর্গানাইজেশনের, তারপরে আপনার অর্গানাইজেশনের রেগুলেশনস, পলিসিস, প্রসিডিউর, যেটা ওভারঅল অর্গানাইজেশনাল গভর্নেন্সের পলিসি প্রসিডিউর, কোড অফ কন্ডাক্ট, আপনার অর্গানাইজেশনের কোড অফ কন্ডাক্ট, সেটাও কিন্তু প্রজেক্টে ইম্প্যাক্ট ফেলবে। অপারেটিং এনভায়রনমেন্টস, মোটিভেশন এন্ড রিওয়ার্ড সিস্টেম, এই যে এখান থেকে আমরা যখন নিজেদের প্রজেক্টের মোটিভেশন এন্ড রিওয়ার্ড সিস্টেম আলোচনা করেছি, তখন কিন্তু এখান থেকে কিছু ইনপুট দিতে হবে যে অর্গানাইজেশন হবে। সো এই জিনিসগুলোকে আমরা বলতেছি এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের পার্ট, এবং এটা কিন্তু শর্ট টার্ম কিছু না, খুবই লং টার্ম বিষয়। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা আরেকটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে অর্গানাইজেশনাল স্ট্রাকচার। এই অর্গানাইজেশনাল স্ট্রাকচার কিন্তু ইএফ এর পার্ট। আমার অর্গানাইজেশনটার স্ট্রাকচার কি, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। ওয়ার্ল্ডে আসলে যদি আমরা খুবই ব্রডলি ভাগ করি, তাহলে অর্গানাইজেশনাল স্ট্রাকচার এটা কিন্তু পিএমবক এর কোনো নিজস্ব আলোচনা না, এটা কিন্তু ম্যানেজমেন্টের অনেক বই এটা আছে যে অর্গানাইজেশন গুলো কিভাবে তাদের ম্যানেজমেন্ট স্ট্রাকচার কিরকম হয়। যেমন আমরা 3 ধরনের স্ট্রাকচার আমরা দেখতে পাই। একটা হচ্ছে ফাংশনাল টাইপ অর্গানাইজেশন, তাই না? আমি যদি কন্টিনিউম আঁকি, তাহলে এক কন্টিনিউমে থাকবে ফাংশনাল টাইপ অর্গানাইজেশন, আর আরেক কন্টিনিউমে থাকবে প্রজেক্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশন, যারা আসলে প্রজেক্টের উপর বেস করে অর্গানাইজেশনটা সাজানো হয়, অর্গানাইজেশন স্ট্রাকচার সাজানো হয়, ডিপার্টমেন্টগুলো ওইভাবে থাকে। আর ফাংশনালে কি থাকে, একদম ফাংশন ওয়াইজ ডিপার্টমেন্টগুলো ভাগ থাকে। ট্রেডিশনাল বেশিরভাগই অর্গানাইজেশন ফাংশনাল টাইপ। মার্কেটিং ডিপার্টমেন্ট কি করে, শুধু মার্কেটিং নিয়ে কাজ করে, মার্কেটিং। সেলস ডিপার্টমেন্ট শুধু সেলস এর লোকজন কাজ করে এবং তাদের ফোকাসই সেলস। ফাইন্যান্স, দে আর অনলি ফোকাসিং অন ফাইন্যান্স। এইচআর অনলি ফোকাস অন এইচআর। সেগুলোকে আমরা বলি ফাংশনাল টাইপ অর্গানাইজেশন। আর প্রজেক্ট টাইপ অর্গানাইজেশন আসলে প্রজেক্টের উপর বেস করে অর্গানাইজেশন তৈরি হয়। হ্যাঁ, যেমন ধরেন যেমন কোন একটা যদি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট আমরা অর্গানাইজেশন চিন্তা করি, তাদের কিন্তু পুরাটাই হয় প্রজেক্ট ওরিয়েন্টেড, প্রজেক্টের উপর বেস করে। যে আমি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর প্রজেক্ট করতেছি, তাহলে সেটার একটা টিম থাকে। যেমন বাংলাদেশের স্যামসাং আর&ডি, তাদের যে টিমগুলো, তাদের টিমগুলো কিন্তু এইভাবে স্ট্রাকচার যে আমার অ্যান্ড্রয়েডের একটা টিম আছে, উইন্ডোজের একটা টিম আছে, এখানে কিন্তু কয়েকশো পিপল কাজ করতেছে এবং সেটা কিন্তু লিডেড বাই ওয়ান অফ দ্য সিনিয়র, ওরা বলা হচ্ছে লিড ইঞ্জিনিয়ার বা এরকম কোনো একটা টার্ম আছে, মানে সে কিন্তু পুরাটার দায়িত্বে, পুরা ডিপার্টমেন্টাল। তারপর উইন্ডোজ, আবার এখানে আছে আরেকটা টিম যেটা আসলে স্যামসাং এর নিজস্ব একটা ওয়েস নিয়ে কাজ করে। সো এরা কিন্তু প্রজেক্ট ওয়াইজ কিন্তু ডিপার্টমেন্ট গুলোকে দাঁড় করানো আছে। তো সেটাকে আমরা বলি প্রজেক্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশন, বা এটাকে বলা হয় প্রজেক্টাইজড অর্গানাইজেশন। আর মাঝখানে আর একটা অর্গানাইজেশন আমরা বলি যেটাকে বলা হয় হচ্ছে ম্যাট্রিক্স টাইপ অর্গানাইজেশন। তার মানে কিছুটা ফাংশনাল প্লাস হচ্ছে কিছুটা প্রজেক্টাইজ, সেটাকে আমরা বলি হচ্ছে ফাংশন ম্যাট্রিক্স অর্গানাইজেশন। আর এই তিনটাকে যোগ করলে ফাংশনাল, প্রজেক্ট ওরিয়েন্টেড, ম্যাট্রিক্স, তাহলে ওটাকে আমরা বলি কম্পোজিট। এটা এই চারটা দিকে তো চমৎকার ফিগার ছিল আলাদা আলাদা, যে ফাংশনাল অর্গানাইজেশন কিরকম হয়, প্রজেক্ট ওরিয়েন্টেড কেমন হয়, ম্যাট্রিক্স কিরকম হয়, আর কম্পোজিট কিরকম হয়। সেটা ছিল পিএমবক এর 5 এ। সেটা পিএমবক 6 থেকে বাদ দিয়েছে, কিন্তু আলোচনাটা বাদ হয়নি, এই ফিগারগুলোকে বাদ দিয়েছে। সো ফিগারগুলো দেখলে আরো খুবই সহজে মানে ক্লিয়ার হয় যে আসলে সবগুলোর মধ্যে রিলেশনটা কি। সো আচ্ছা, যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের তাহলে বেশিরভাগ অর্গানাইজেশন কি, বেশিরভাগই দেখা যাবে ম্যাট্রিক্স টাইপ অর্গানাইজেশন হয়। কারণ আমরা কোন অর্গানাইজেশন এরকম না শুধু অপারেশনে করা হয়, মানে প্রজেক্টে তো চলতে থাকে, তাই না? তাহলে তার মানে যে অপারেশন টিমগুলোকে ভার্টিক্যালি এবং ফাংশনাল অর্গানাইজেশনের প্রবলেম কি, সাইলোস থাকে। হ্যাঁ, ফলে আসলে কাজ করতে সমস্যা হয়, স্পেশালি প্রজেক্ট যেহেতু পোস্ট ফাংশনাল টিম, কাজ করতে সমস্যা হয়। কিন্তু এমনি যদি মার্কেটিং সেলস করি তাহলে তো আমার সাইলো ইজ নো প্রবলেম। কিন্তু যখন আমরা প্রজেক্ট করব যেটা আসলে কার্ড থ্রো করে সব অর্গানাইজেশনকে, সব ডিপার্টমেন্টকে, সেটা কিন্তু আসলে স্লো ডাউন হয়ে যায়, তারপরে ভ্যালুকে ডেলিভারিতে ডিলে হয়ে যায়। এই প্রবলেমগুলো হয় যখন আমরা ফাংশনাল টাইপ অর্গানাইজেশনে কাজ করি। এবং
দেখেন এখানে পরের স্লাইডটা একটু দেখেন, এটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এরকম না, কিন্তু আমাদের নিজেদের কাজের জন্য ইম্পর্টেন্ট অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার। সো দেখতে হবে যে আমি আসলে কোন টাইপের অর্গানাইজেশনে আছি। আমি কি ফাংশনাল অর্গানাইজেশনে আছি, নাকি ম্যাট্রিক্স টাইপ অর্গানাইজেশনে কাজ করছি, নাকি প্রজেক্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশনে কাজ করছি। এই তিনটার উপর বেস করে কিন্তু কম্পোজিট এখানে আলোচনা করা হয় নাই। এই তিনটার উপর বেস করে কিন্তু অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমার অথরিটি, তারপর আমার সাথে যারা কাজ করতেছে তাদের উপর আমার অথরিটি, তারপর বাজেটের উপর আমার কন্ট্রোল, এসব কিন্তু ডিফাইন হয়। সো দেখেন আমি যদি ফাংশনাল অর্গানাইজেশনে থাকি প্রজেক্ট ম্যানেজার হিসেবে, তাহলে এই যে কয়েকটা ক্যারেক্টারিস্টিক দেখেন এখানে 1 2 3 4 5টা ক্যারেক্টারিস্টিক্স। টিম মেম্বার্স আর লয়াল টু, আমার প্রজেক্টে যারা টিম মেম্বার তারাও কিন্তু লয়াল টু হচ্ছে ফাংশনাল হেডের, যেহেতু তারা ফাংশনাল অর্গানাইজেশনে কাজ করে। সে হয়তো এইচআর এর মানুষ, তাকে আমি নিয়ে আসছি আমার প্রজেক্টে, সে কিন্তু এইচআর হেডকে রিপোর্ট করছে, তাই না? সো সে কিন্তু মেইনলি লয়াল টু হচ্ছে ফাংশনাল ডিপার্টমেন্ট। আর একদম যদি কন্টিনিউমের অপোজিটে যায় তাহলে এটা কি হবে, তাহলে এটা কিন্তু প্রজেক্টের সাথে তার কানেকশন, ফলে যে প্রজেক্ট ম্যানেজার হবে বা প্রজেক্ট যে লিড দিচ্ছে তার সাথে সে লয়াল থাকবে। আর ম্যাট্রিক্সের হচ্ছে কনফ্লিক্টেড লয়ালিটি। কেন কনফ্লিক্টেড লয়ালিটি? ম্যাট্রিক্সকে আমরা অনেক সময় বলি টু বস সিস্টেম, টু বস স্ট্রাকচার। কেন টু বস? কারণ আমাকে দেখা যায় যে অপারেশনাল কাজে ফাংশনাল হেডকে আমাকে রিপোর্ট করতে হয়, আবার প্রজেক্টের কাজে আমাকে প্রজেক্ট হেডকে রিপোর্ট করতে হয়। এই জন্য এটাকে অনেক সময় বলা হয় টু বসেস অর্গানাইজেশনাল স্ট্রাকচার। আর এরপরে আসতেছে টিম মেম্বার্স রিপোর্ট টু, জেনারেলি ফাংশনাল টাইপ অর্গানাইজেশন হলে ফাংশনাল ম্যানেজারকে রিপোর্ট করবে, আর ম্যাট্রিক্সে ওই যে টু বস দুইজনকে রিপোর্ট করবে। আর যদি প্রজেক্ট ওরিয়েন্টেড হতো তাহলে প্রজেক্ট ম্যানেজারকে রিপোর্ট করতো সরাসরি, আর কাউকে রিপোর্ট করা দরকার নেই। 3 নম্বর হচ্ছে প্রজেক্ট ম্যানেজার্স রোল পার্ট টাইম ফাংশনাল, আর প্রজেক্ট ওরিয়েন্টেডে ফুল টাইম। আর ম্যাট্রিক্সও অনেক সময় ফুল টাইমও হতে পারে, আবার পার্ট টাইমও হতে পারে ম্যাট্রিক্সে। টিম মেম্বার্স রোল ইজ পার্ট টাইম। টিম মেম্বার্স রোল পার্ট টাইম, তার মানে তারা পার্ট টাইম আমার প্রজেক্টে কাজ করতেছে, পার্ট টাইম আমার প্রজেক্টে কাজ করতেছে। আর যদি প্রজেক্ট ওরিয়েন্টেড হতো তাহলে ফুল টাইম ডেডিকেটেডলি আমার প্রজেক্টে সে কাজ করতো, যেটা খুবই ইম্পর্টেন্ট অ্যাজাইলের জন্য, যেটা আমরা সবসময় বলি ডেডিকেটেড টিম। সো কন্ট্রোল অফ প্রজেক্ট ম্যানেজার ওভার টিম মেম্বার্স ইজ ফাংশনাল লো। প্রজেক্ট ম্যানেজারের খুব একটা কন্ট্রোল নাই, সে ফাংশনাল ম্যানেজারের সাথে ট্যাগ। আর এখানে মিডিয়াম, আর প্রজেক্ট ওরিয়েন্টেডে হাই। তাহলে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার সবচেয়ে ভালো কোনটা হবে যদি আমরা প্রজেক্ট ম্যানেজ করতে চাই? এটা আমাদের জন্য বেস্ট, কিন্তু আসলে আপনি সবসময় এটা পাবেন না। বেশিরভাগ অর্গানাইজেশন এটার ধারে কাছেই নাই, খুব কম অর্গানাইজেশন আছে, বেশিরভাগই ফাংশনাল কিংবা ম্যাট্রিক্স। এই জন্য যে আমরা স্টেক হোল্ডার কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান এসব যে আলোচনা করলাম এবং এর নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সবগুলোই কিন্তু প্রজেক্ট ওরিয়েন্টেড হলে খুব সহজ হয়ে যাবে ব্যাপারগুলো। কিন্তু বেশিরভাগ অর্গানাইজেশন ফাংশনাল ম্যাট্রিক্স, তখন কিন্তু স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট কমিউনিকেশন ম্যানেজমেন্ট বিগ রোল প্লে করবে। ঠিক আছে, তারপর যে আমরা অথরিটি ছাড়া লিড করতে হবে, এটা একটা ভিডিও দেবো, চমৎকার একটা ভিডিও আছে, যে আমাদের কোনো অথরিটি নাই, তারপর আমাকে বলা হচ্ছে যে আমি লিডার এই টিমের, তো কিভাবে সে টিমটাকে লিড করবে প্রজেক্টের রেজাল্ট বের করার জন্য। সো এটাই আমরা এখন দেখতেছি একটা ভিডিও, আমি একটু সাউন্ডটা শেয়ার করি। ভিডিওটা আমার মনে হয় খুবই সুন্দর একটা ভিডিও, লিডিং উইদাউট অথরিটি। ওকে, সাউন্ড শোনা যাচ্ছে? Welcome to the project সাউন্ড শোনা যাচ্ছে না? জি ভাইয়া, শোনা যায়। Alright. Management Institute's Spotlight series. In this presentation, the spotlight is on leading without authority. You're the project manager for a major new initiative. Several key elements of the project are falling behind schedule. You've tried getting the people responsible for these tasks back on schedule, but you lack the organizational authority to enforce your requests. So, what can you do? Fortunately, there are a few strategies you can use to lead without relying on a formal power structure. The first tip that will help you lead without authority is to remember that leadership is about influence. It's not about position. Job titles may grant people responsibility and power, but it is influence that makes a leader. If you want to know whether or not you're a leader, there's an easy way to find out. Check to see if anyone is following you.
The next strategy is to avoid manipulating people. Instead, motivate them. When you lead people for your own benefit, such as advancing your career, you exploit them, which often yields only short-term gains. But when you focus your project team on a specific, valid goal, you show them respect, increase overall productivity, and provide a win-win scenario for both your team and yourself. Another important strategy is to lead with integrity. This is something all leaders should strive to do. Do you? Integrity should be the foundation of your reputation as a leader, because people don't follow leaders who lack it. Leading with integrity means you do what you say you will do. You are consistent and dependable, and you work in such a way that compels others to trust you. Leading when you don't have formal authority also requires you to keep your emotions under control. As a project manager, you will be challenged. People will misunderstand you. They might be suspicious of you or question your motives at times. All of this can cause your emotions to run high. An effective leader knows reacting on those emotions can cause problems. Be sure you think before you react. Forming this habit will communicate to your team that you base decisions on project needs, not emotion. As a project manager, you deal with plenty of problems every day. And as you know, most problems do not resolve themselves. In fact, they usually get worse over time. So, the sooner you deal with problems, the easier they are to fix, usually for the good of the project team, and the organization. Finally, good leaders are always learning. An organization can only grow as its leaders grow. As a project manager, you should never be satisfied with your leadership skills. Instead, challenge yourself to continuously strive to become a more effective leader and to deepen your character development. And those are some key strategies you can use when you lack official control. Thanks for using the PMI's Spot. Okay. So আমরা কিন্তু মানে বইয়ের বিভিন্ন জায়গাতে পিএমও অফিস নিয়ে আলোচনা করছি, তাই না? প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস, এটাকে অনেক জায়গায় ইপিএমও বলা হয়, এন্টারপ্রাইজ প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস, কিংবা অনেক জায়গায় বলা হয় প্রোগ্রাম অফিস, এরকম নানান নামে আছে আসলে। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস আমরা অলরেডি বুঝতে পারছি যে একটা ম্যানেজমেন্ট স্ট্রাকচার অর্গানাইজেশনের ভিতরে, যেখানে আসলে প্রজেক্ট ম্যানেজারের গভর্নেন্স তারা তৈরি করে এবং সেন্ট্রালি প্রজেক্টগুলোকে কন্ট্যাক্ট করে, কোঅর্ডিনেট করে এবং ম্যানেজ করে। সেরকম একটা ম্যানেজমেন্ট স্ট্রাকচারকে আমরা বলি পিএম অফিস। সো এটা তো থাকাটা খুবই স্বাভাবিক, তাই না? আমরা প্রতিটা অপারেশনের জন্য কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্ট মেইনটেইন করি। তাহলে হোয়াই নট ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট দ্যাট শুড বি এ সেপারেট ডিপার্টমেন্ট অথবা ম্যানেজমেন্ট স্ট্রাকচার, সেটা থাকাই উচিত, তাই না? প্রজেক্ট আসলে এইভাবে রেজা ভাই, মানে আমরা চেষ্টা করব আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস বলতে আসলে করতে পারি না, এটা ফাংশনাল অফিসই হয়ে যায় আসলে। প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস ওইভাবে রিয়েলি এই বিগত 20 বছরও আমরা পারিনি। সব ফাংশনাল অফিস এবং ফাংশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে আমাদের যেতে হয় আসলে। সো এই পিএমও অফিস আমরা দেখবো যে 3 টাইপের পিএমও অফিস হতে পারে, টাইপস অফ পিএমওস। হ্যাঁ, একটা হচ্ছে সাপোর্টিভ টাইপ পিএমও অফিস, কন্ট্রোলিং টাইপ এবং ডিরেক্টিভ টাইপ। সো লেটস সি এই স্লাইডটা, এটা কিন্তু পুরাটাই পিএম বকের চ্যাপ্টার নাম্বার 2 তে আছে কিন্তু। হ্যাঁ, এই পিএম অফিস নিয়ে আলোচনাটা, পিএম অফিস কি করে না করে, পিএম অফিসের কাজ কি সেটা নিয়ে কিন্তু এখানে খুব আলোচনা নাই, কিন্তু বইয়ের মধ্যে আছে। পিএম অফিসের কাজ কি? 1 নম্বর কাজ হচ্ছে পিএম অফিসের যে প্রজেক্টগুলোকে কোঅর্ডিনেট করা। 2 নম্বর হচ্ছে প্রজেক্টের গভর্নেন্স তৈরি করা। এই যে আমরা একটু আগে গভর্নেন্স নিয়ে আলোচনা করলাম। সো প্রজেক্টে গভর্নেন্স তৈরি করার দায়িত্ব আসলে পিএম অফিসের, এবং সেটাকে মেইনটেইন করা, গভর্ন করা, আপডেট করা, সবকিছু তাদের দায়িত্ব। তারপর হচ্ছে বিভিন্ন ট্রেনিং দেওয়া, প্রজেক্ট ম্যানেজারকে ডেভেলপ করা, মেন্টরিং করানো, কোচিং করানো, এগুলি হচ্ছে পিএম অফিসের দায়িত্ব। তারপরে আমরা যে নলেজ বেস নিয়ে বারবার কথা বলতেছি, নলেজ লেসন লার্ন সেশন, লেসন লার্ন রিপোজিটরি, তারপর কর্পোরেট নলেজ বেস। সো প্রজেক্ট রিলেটেড নলেজ বেসটা মানে তারাই আপডেট রাখবে, তারাই কালেক্ট করবে এবং তারাই ম্যানেজ করবে, এবং সেটা বিভিন্ন প্রজেক্টে তারা শেয়ার করবে। এবং যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম থাকে, তাহলে আসলে পিএমও অফিসে ওটার মানে অ্যাকাউন্টেবিলিটির জন্য তারাই আসলে মেইন থাকবে আর কি। তারা হচ্ছে অ্যাকাউন্টেবল পিএমএস এর জন্য।
এবং তারা যে গভর্নেন্সটা তৈরি করছে, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে সেই গভর্নেন্সটা সবাই ফলো করছে কিনা সেটা ইনশিওর করা, সেটাকে অডিট করা, অডিট করে ইনশিওর করা যে সবাই সেটা ফলো করছে কিনা, সেটা বেনিফিট দিচ্ছে কিনা, সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসের কাজ। তো এরকম নানান ধরনের কাজ করে। তো এটার সবচেয়ে সুন্দর যেটা আমার কাছে মনে হয় সেটাকে আসলে এটা বলা হয় আর কি, যে প্রজেক্ট পিএমও অফিস হচ্ছে অর্গানাইজেশনের স্ট্র্যাটেজি এবং ভ্যালু ডেলিভারি, এই দুইটার বেস করে হচ্ছে ভ্যালু ডেলিভারি এবং স্ট্র্যাটেজি বেস করা হচ্ছে পিএমও অফিস অ্যাজ এ ব্রিজিং হিসেবে কাজ করে। সো 3 ধরনের পিএমও অফিস। নাম্বার 1 হচ্ছে সাপোর্টিভ টাইপ, যেখানে আসলে আমি জাস্ট অ্যাডভাইজারি রোল, কনসালটেটিভ রোল প্লে করি, টেমপ্লেট দেই, বেস্ট প্র্যাকটিসগুলো শেয়ার করি, ট্রেনিং দেই, এই সমস্ত জাস্ট সার্ভ করি। তারপরে প্রজেক্টের নলেজ বেস রিপোজিটরি আমি মেনটেন করি। এসব হচ্ছে আমার সাপোর্টিভ রোল। সো এই ধরনের পিএমও কে বলা হয় সাপোর্টিভ টাইপ পিএমও, যারা আসলে অ্যাডভাইজারি টাইপ রোল প্লে করে এবং তাদের ডিগ্রি অফ কন্ট্রোল হচ্ছে লো, প্রজেক্টে তাদের কন্ট্রোল হচ্ছে লো। তারপর সেকেন্ডটা হচ্ছে কন্ট্রোলিং। এখানে সাপোর্ট তো দিবেই, তার সাথে কনফরমেন্স করবে। কিসের পারফরমেন্স? তারা নিজেরা যে ফ্রেমওয়ার্কটা ডেভেলপ করছে বা মেথোডলজি ডেভেলপ করছে প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য, বা যে টেমপ্লেট ফর্মস তৈরি করেছে, বা টুলস, বা বললাম যে সফটওয়্যার, প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তারপর গভর্নেন্স ফ্রেমওয়ার্ক, সেটা যে তারা তৈরি করেছে এটা সবাই কনফার্ম করতেছে কিনা, সবাই ইউজ করতেছে কিনা, সেটাকে কনফার্মেন্স করারও দায়িত্ব হচ্ছে এই টাইপের পিএমও অফিসের। তার মানে এটার সাথে আরো কিন্তু তারা বেশ পাওয়ারফুল হচ্ছে, তাই না? এই জন্য তাদেরকে বলতেছি আমরা ডিগ্রি অফ কন্ট্রোল হচ্ছে মডারেট। তারা কিন্তু অনেক বেশি কন্ট্রোল করবে পুরো অর্গানাইজেশনের যারা প্রজেক্ট ম্যানেজ করতেছে বা প্রজেক্ট হচ্ছে তার উপরে। আর ডিরেক্টিভ হচ্ছে একদম সবচেয়ে টপ লেভেল। তো সেটা কি? ডাইরেক্টলি ম্যানেজ প্রজেক্টস। এতক্ষণ আমরা ছিলাম কনসালটেটিভ রোলে, এখানে ছিলাম কনসালটেটিভ প্লাস হচ্ছে মানে কনফার্ম করা যে সবাই ঠিক মতো সবকিছু ফলো করছে কিনা। আর এখানে হচ্ছে আমি নিজেই আমার পিএমও অফিসে সব প্রজেক্ট ম্যানেজ করি। ঠিক আছে? তার মানে পিএমও অফিসে সব প্রজেক্ট ম্যানেজাররা থাকবে, তারাই আসলে বিভিন্ন প্রজেক্টকে ম্যানেজ করবে, লিড করবে, গাইড করবে। সো এটাকে বলা হচ্ছে ডাইরেক্টিভ টাইপ পিএমও অফিস। সো এটাতে সবচেয়ে কন্ট্রোল থাকবে হাই, কারণ এটা তো পুরোটাই আমি ম্যানেজ করছি। সো এই কয়েকটা টাইপের পিএমও অফিস আমরা এক্সিস্ট করতে দেখি এখন যত অর্গানাইজেশনে পিএমও অফিস আছে। তো সবচেয়ে বেশি হয়তো আমি যেটা বলি সেটা হচ্ছে যে আসলে যখনই কোনো জায়গায় পিএমও অফিস সেট করা শুরু হবে, কারণ এখনো তো সব জায়গায় পিএমও অফিস নাই, প্রাইভেট সেক্টরেই খুব বড় বড় মাল্টিন্যাশনাল এবং যেমন বাংলাদেশের টেলিকমস গুলো, তারপরে যেগুলো আসলে এমএনসি টাইপ আছে, তারপরে হচ্ছে যে ভেন্ডর টাইপ যেমন নোকিয়া, সিমেন্স, এরকম বড় বড়, তারপরে হচ্ছে ব্যাংকস গুলো, সেখানে কিন্তু পিএমও অফিস আছে। সব ব্যাংকেও নাই এখনো, কিছু কিছু ব্যাংকে জাস্ট শুরু হচ্ছে। সো পিএমও অফিস যখন শুরু হবে তখন আসলে প্রথমে আমাদেরকে আসলে সাপোর্টিভ রোল প্লে করা উচিত, তারপরে ধীরে ধীরে আমি কন্ট্রোলিং এ যাব। প্রথমে যদি কন্ট্রোলিং এ চলে যাই, সো এটা কিন্তু দেখা যাবে চেঞ্জ ম্যানেজমেন্টটা খুবই টাফ হয়ে যাবে। সো খুবই স্লো আগাতে হবে। আর সব জায়গায় আপনাকে ডিরেক্টিভে যেতে হবে এটা কোনো দরকার নেই, কারণ ডিরেক্টিভটা সবসময় পসিবল না। সবকিছু আপনি ম্যানেজ করবেন, এটা কোয়াইট ইম্পসিবল। তাহলে পিএমও অফিসে বিশাল সাইজ হতে হবে, সো এটা সবসময় পারবেন না। কিন্তু যাই করেন না কেন, ইউ হ্যাভ টু মুভ স্লোলি বিকজ দিস ইজ এ বিগ চেঞ্জ। আচ্ছা, এখন আমরা যে চেঞ্জটা করতেছি, আমরা যে এক্সটার্নাল এবং ইন্টারনাল ফ্যাক্টর নিয়ে আমরা চেঞ্জ দেখতেছি, তো এই চেঞ্জ করলে কি হবে, তার সাথে সাথে কিন্তু অনেক কিছু চেঞ্জ হবে। যেমন রোল আউট প্ল্যান। ইনিশিয়ালি আমরা যে রোল আউট প্ল্যান করেছিলাম যে প্রজেক্টে আমরা কিভাবে ট্রানজিশন করব, সেটাও কিন্তু আপডেট হবে। নলেজ ট্রান্সফার, কিভাবে ট্রেনিং দেবো, তারপর রেডিনেস অ্যাক্টিভিটিস, এগুলো কিন্তু চেঞ্জ হবে যখন আমার এই ইম্প্যাক্টগুলোকে ইয়ে করে, যখন আমাদের স্কোপ বা কোনো কিছু চেঞ্জ হবে, তো তখন কিন্তু আমাদের রোল আউট প্ল্যানটাকেও আপডেট করতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আপডেট হবে, রাইট? যদি বেসলাইনের সাথে ইম্প্যাক্টফুল কিছু হয় তাহলে আমাদের স্কোপ, টাইমলাইন মানে শিডিউল যেটা, তারপরে রিসোর্স চেঞ্জ হলে কিন্তু কস্ট চেঞ্জ হয়ে যাবে, সবগুলো কিন্তু আপডেট করতে হবে। আর অ্যাজাইল কি করি আমরা, লোয়ার ভ্যালু ডেলিভারেবল, যেটা কোনো ভ্যালু ক্রিয়েট করবে না, সেটা হয়তো আমাদের এরকম হতে পারে যে রিমুভ করতে হতে পারে। এটা ভাই রোল আউট প্ল্যান, এটা কি আমরা ট্র্যাডিশনাল এবং এজাইল দুই প্রজেক্টেই ব্যবহার করি? হ্যাঁ হ্যাঁ, সব জায়গাতে করা হয়। অ্যাজাইলের রোল আউট না বলে আমরা অনেক সময় বলি রিলিজ প্ল্যান বা এরকম বলা হয় আর কি। আচ্ছা, বা রিলিজ টু প্রোডাকশন, এরকম কিছু একটা টার্ম আছে।
আর অ্যাজাইল আসলে এখন যে সিস্টেম ওরা ডেভেলপ করেছে স্পেশালি আইটিতে আসলে ওরা বলে ডেভঅপস এরকম